শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হলো আজ থেকে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শওকত মঞ্জু শান্ত, জানাচ্ছেন বিস্তারিত। শান্ত, সকালে ষষ্ঠীর আনুষ্ঠানিকতা ছিল, বিকালের এই সময়টাতে কি থাকছে এবং কেমন ভিড় দেখছেন ভক্তদের? সোহার, মহাষষ্ঠীর যে বড় আয়োজন সেটি কিন্তু মহাষষ্ঠীর যে সন্ধ্যা পূজা, সেই সন্ধ্যা পূজা দিয়েই কিন্তু বলতে হবে যে পূজার বড় আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে যাচ্ছে এবং সেই প্রতীক্ষায় রয়েছেন। কেবলই তো সন্ধ্যা হলো, কিছুক্ষণ পরে হয়তো বা বোধনের মাধ্যমে, অভিবাদনের মাধ্যমে সেই পূজাটি শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই এখানে ভক্ত অনুরাগীরা কিন্তু এসেছেন, যদিও প্রতিমার যে মূল মঞ্চ সেটি এখনও ঢেকে রাখা। এ কারণেই এখানে যারা ভক্ত অনুরাগী তারা ঢাকেশ্বরী মন্দিরে যে খোলা প্রাঙ্গণ সেখানে ইতিউতি ঘুরছেন এবং পূজার যে অনুষঙ্গগুলো রয়েছে সেগুলো কেনাকাটা করছেন। পূজা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিতে চাই। আজকে যে সন্ধ্যার মূল পূজা অনুষ্ঠিত হবে সেটির প্রাথমিক স্তর থাকবে অধিবাস। দেবী দুর্গার প্রতিমা বা ঘট স্থায়ীভাবে পূজার আসনে স্থাপন করা হবে এবং সন্ধ্যায় বেলগাছ বা ঘটের নিকটে দেবীর চেতনাকে আমন্ত্রণ জানানো হবে, যেটাকে বোধন বলা হয়, এবং পুরোহিত মন্ত্র উচ্চারণ করে দেবীকে আমন্ত্রণ জানাবেন, যেটিকে অধিবাস মন্ত্র পাঠ বলা হচ্ছে। এবং শাস্ত্র অনুসারে মহাষষ্ঠীতে বেলগাছকে দেবী দুর্গার প্রতীক হিসাবে বরণ করা হবে, যেটি অরুণোদন। এবং সন্ধ্যার যে আরতি সেটি প্রদীপ, ধূপ, ঘণ্টা, শঙ্খধ্বনি দিয়ে দেবীকে আরতি করা হবে। অর্থাৎ এখানে সন্ধ্যা 6টার পরপরই একটি পুজো অনুষ্ঠিত হবে এবং পরবর্তী যে পূজা সেটি অনুষ্ঠিত হবে রাত 9টার পরে। অর্থাৎ রাত অবধি এখানে আনুষ্ঠানিকতা থাকছে এবং যে আনুষ্ঠানিকতাগুলো সামনের কয়েকটি দিন হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন মহা উৎসবের মাধ্যমে তারা আনন্দ আয়োজনে মেতে উঠবেন, তার আনুষ্ঠানিক শুরু আজকে বলতে হবে এবং তার জন্য ভক্ত অনুরাগীরা কিন্তু এখানে অপেক্ষায় রয়েছেন। আমরা প্রতীক্ষা করছি যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা সেই সন্ধ্যা পূজাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। শান্ত, আপনাকে অনেক ধন্যবাদ। এর আগে সকালে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ আর অধিবাসের জন্য মণ্ডপে মণ্ডপে ভক্তদের সরব উপস্থিতি। শঙ্খধ্বনি, উলু আর ঢাকঢোলের তালে মুখরিত পরিবেশে শান্তি আর অশুভ শক্তির বিনাশের জন্য প্রার্থনা ভক্তদের। প্রদীপের আলো, ধূপের ধোয়া, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর পূজা মণ্ডপ। এসবই দুর্গতি নাশিনী দেবী দুর্গার আমন্ত্রণের আয়োজন। আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা, তাই তো মণ্ডপে মণ্ডপে বেজে উঠেছে ঢাক ও কাসর। মহাষষ্ঠীতে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস, এর মধ্য দিয়েই শুরু শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। রবিবার সকাল থেকেই ভক্তদের পদচারণায় ভরে ওঠে ঢাকেশ্বরী মন্দির চত্বর। আমরা সব ধর্মের সবাই মিলেমিশে একসঙ্গে যেন সব পূজা উদযাপন করতে পারি, এটাই। এই 5 দিনের পূজা যাতে নির্বিঘ্নে আমরা করতে পারি সেই ব্যাপারে আমরা মনে করি যে বাংলাদেশের সকল জনগণ আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের দেশের মানুষ, বাইরের মানুষ সবাই যেন আমরা ছেলে মেয়ে, স্বামী, সন্তান, সংসার এবং দেশের মানুষ সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। ষষ্ঠীর দিনে রামচন্দ্র অকাল বোধনের মাধ্যমে দেবীকে আহ্বান করেছিলেন। সেই সূত্রে আজও বেলগাছের তলায় জবা, দুব্বা আর ধান দিয়ে সম্পন্ন হয় দেবীর বোধন। আজকে সকালবেলা ষষ্ঠী বিহিত পূজা সম্পন্ন হয়েছে এবং সায়ংকালে অর্থাৎ সূর্যাস্তের পরে শুরু করে সন্ধ্যার মধ্যে আমন্ত্রণ এবং অধিবাস শুরু হবে। সমস্ত জগৎ দেবীর চৈতন্যে আলোকিত এই বিশ্বাসে ত্রিনয়নীর আরাধনায় নিমগ্ন থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। আর মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় নিবেদন করেন বিশেষ প্রার্থনা। মা দুর্গা আজকে ষষ্ঠী রূপে সমস্ত আমাদের মায়েরা যারা আছে তাদের ছেলে মেয়েদের মেধাবৃদ্ধি, শিক্ষা লাভ এবং তাদের পরিপূর্ণ মঙ্গলময় জীবন তৈরি হোক, এই প্রার্থনা ছিল। গজে আগমনে দেবী আনবেন শস্য সমৃদ্ধ সবুজে ভরা বসুন্ধরা। ভক্তদের আকাঙ্ক্ষা তার আবির্ভাবে দূর হবে অশুভ শক্তি আর জগতে প্রতিষ্ঠা পাবে সুর ও কল্যাণের মহাশক্তি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা পূজা ঘিরে গুজব ছড়ানোর অপচেষ্টা চালাবে। উপদেষ্টা জানান, দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশের সশস্ত্র বাহিনীর 1 লাখ সদস্য মোতায়েন থাকবে, 70,000 থাকবে
পুলিশ সদস্য। একই সাথে 430 প্লাটুন বিজিবি সদস্য সহ অন্য বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবশ্যই ভালোভাবে হবে, অবশ্যই ভালো। আমি এই পর্যন্ত পরিদর্শন করেছি, নারায়ণগঞ্জে আমি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, আমি মুন্সিগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করে আসছি, আমি ঢাকাতে মেট্রোপলিটন এলাকা পরিদর্শন করেছি। কোথাও কারো ভিতরে কোনো ধরনের শঙ্কা নেই। গতকালকে একটা পার্বত্য জেলায় খাগড়াছড়িতে একটা ঘটনা ঘটছে, ওইটা নিয়ে আলোচনা চলমান। ঢাকা মহানগরে 254টি মন্দিরের মধ্যে 89টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ডিএমপি। বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে কথা জানান কমিশনার শেখ সাজ্জাদ আলী। তিনি বলেন, গেল বছরের তুলনায় এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত। তিনি আশা প্রকাশ করেন পূজার সময় নিরাপত্তাজনিত সমস্যা হবে না। বলেন, দুষ্কৃতকারীরা যাতে কোনো কুমতলব আটতে না পারে সেজন্য পুলিশের পাশাপাশি পূজা উদযাপন কমিটিকেও সচেতন থাকতে হবে। জানান, নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপকে 4টি শ্রেণীতে ভাগ করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি সেশনে 11 থেকে 50 জন করে সর্বমোট 2200 জন নিরাপত্তার দায়িত্বে থাকবেন। আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে, কেউ কোনো দুষ্টামি করার সুযোগ পাবে না। দুষ্টামি করলে আমরা সম্মিলিতভাবে সেটা মোকাবেলা করব এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমি আশা করি আমার অফিসাররা পূজার এই দায়িত্ব নিশ্চিতভাবে সুন্দরভাবে পালন করবে এবং কোনো অসুবিধা। কুমিল্লা সীমান্ত এলাকায় 161টি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। দুপুরে জেলার পাঁচথুবি এলাকায় শিবের বাজার পূজা মণ্ডপ পরিদর্শনের সময় এ কথা জানান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির। বলেন, পূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজরদারি ব্যবস্থা করা হয়েছে। পুলিশ আনসারের পাশাপাশি দায়িত্ব পালন করছে বিজিবির স্ট্রাইকিং ফোর্সও। পূজা মণ্ডপে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সীমান্তে চোরাচালান বন্ধেও সতর্ক অবস্থানে বিজিবি, জানান সেক্টর কমান্ডার। এবার সীমান্ত এলাকায় 161টি পূজা মণ্ডপের নিরাপত্তায় বিজিবির 39টি টহল টিম থাকছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ সাক্ষী মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এদিন প্রসিকিউশনের হাতে আসা জুলাই গণহত্যার কয়েকটি ভিডিও ট্রাইব্যুনালে তুলে ধরা হয়। প্রসিকিউশন বলছে, পরিকল্পিতভাবে চালানো হয়েছিল জুলাই হত্যাযজ্ঞ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞের ভিডিও প্রদর্শন করা হয়। পর্দায় যখন ছাত্র জনতা হত্যার নির্মম দৃশ্য ভেসে ওঠে, তখন এজলাস জুড়ে নেমে আসে নিস্তব্ধতা। এ সময় আদালতে উপস্থিত আইনজীবী, সাক্ষী সহ সবার চোখে জমে ওঠে অশ্রু। কাঠগড়ায় বসা আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাহ মামুনও এড়াতে পারেননি সেই আবেগ। হয়তো পাপবোধ চেপে ধরেছিল। কাপা হাতে বারবার চোখ মুছতে দেখা যায় তাকে। সাভারে আসাবুল ইয়ামিন, আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে দেওয়া, ফার্মগেটে গোলাম নাফিজ কিংবা চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা এবং যাত্রাবাড়িতে তাইমকে হত্যা সহ একে একে দেখানো হয় ভয়াল জুলাই আগস্টের 17টি ভিডিও চিত্র। গুলি করতেছে এরকম কোন দৃশ্যমান। এর মধ্যে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ফুটেজ নিয়ে তৈরি হয় বিতর্ক। শেখ হাসিনার পক্ষের আইনজীবী দাবি করেন, এমন কোনো দৃশ্য চোখে পড়ছে না। পরে আবার সেই অংশ চালানো হয় আদালতে। তাদের নির্দেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, যে সকল মানবতা বিরোধী অপরাধ তারা সংগঠন ইচ্ছা করলে বন্ধ করতে পারতেন, তা বন্ধ না করে অব্যাহত থাকতে দিয়েছেন, তারই বিচারের সর্বশেষ সাক্ষী, 54তম সাক্ষী এই মামলার তদন্তকারী কর্মকর্তা, তদন্ত সংস্থার উপপরিচালক জনাব মোহাম্মদ আলমগীর জবানবন্দি দেওয়া শুরু করেছেন। প্রসিকিউশন বলছে, এই ভিডিও চিত্রগুলো প্রমাণ করছে জুলাই হত্যাযজ্ঞ ছিল সম্পূর্ণ পরিকল্পিত। গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পরও তাদের উপর কি অত্যাচার চালানো হয়েছে, কয়েকজন পলায়নপর ব্যক্তির উপর কিভাবে গুলিবর্ষণ করা হয়েছে, তার ভিডিও চিত্র এবং এটা যে এআই জেনারেটেড নয় সেটা উপস্থাপন করা হয়েছে আপনারা। একই দিনে প্রয়াত লেখক ও গবেষক বদরুদ্দিন ওমরের দেয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করে বিশেষ আদালত। এছাড়া দুটি ট্রাইব্যুনালে আরও 5টি মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। মানিউল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।
সফররত ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের 4 সদস্যের প্রতিনিধি দল জামায়াতের সঙ্গে বৈঠক করেছে। দুপুরে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের কার্যালয়ে বৈঠক হয়, পরে ব্রিফ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, ইইউ প্রতিনিধি দল নির্বাচন বিষয়ে বিভিন্ন দলের সাথে সাক্ষাৎ করছে, তারই ধারাবাহিকতায় জামায়াতের আমিরের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে। প্রতিনিধি দলটি জানিয়েছে 64 জেলাতেই নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ ইলেকশন অবজারভেশন মিশন। শুধু পর্যবেক্ষণ নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সহযোগিতা চান জামায়াতের আমির। জুলাই সনদের ভিত্তিতে জামায়াত নির্বাচনে যেতে চায় বলে ইইউ প্রতিনিধি দলকে জানান আমির। ইউরোপিয়ান ইউনিয়নের যে টিমের পক্ষ থেকে সারা দেশে অবজার্ভ করা হবে, পর্যবেক্ষণ করা হবে, সেই ব্যাপারে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে তারা মত বিনিময় করার জন্য এসেছেন। ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার ব্যাপারে আমাদের ইচ্ছা জানতে চেয়েছেন। আমির জামাত অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন, আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনে যেতে চাই, প্রোভাইডেড আমাদের যে রিফর্ম প্রপোজালগুলো জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে এই নির্বাচনটাই এর ভিত্তিতে হইতে হবে, তাহলে নির্বাচন ফেয়ার, ফ্রি এবং ক্রেডিবল হবে। খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ এর গোলাগুলির খবর পাওয়া গেছে। এর আগে সব পক্ষের সাথে বৈঠকে পাহাড়ি বাঙালি সংঘর্ষে নেপথ্যে যারা রয়েছে তাদের খুঁজে বের করার তাগিদ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সম্প্রতি পাহাড়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে দুপুরে জেলার আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনীতিবিদ, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। এ সময় নারী নিপীড়ন, সাম্প্রদায়িক দাঙ্গা এবং সহিংস ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। এদিকে পাহাড়ে দুপক্ষের বিরোধের জেরে খাগড়াছড়িতে চলছে অনির্দিষ্টকালের 144 ধারা। নিরাপত্তা জোরদারে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, বন্ধ বেশিরভাগ দোকানপাট। যানবাহন চলাচলও কিছুটা কম। গতকাল জেলা সদর ও পৌর এলাকা 144 ধারা উপেক্ষা করে সংঘর্ষে জড়ায় পাহাড়ি বাঙালিদের দুপক্ষ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। সংঘর্ষের পর জেলা শহরের ইয়ডং বৌদ্ধবিহারে হামলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে 3 জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। যে ঘটনাটা ঘটেছে পরশুদিনে, এটা তাদের টলারেন্স ছিল বলেই আজকে অন্যরকম ঘটনা ঘটে নাই, ওখানে অন্যরকম ঘটনা ঘটতে পারত। এই দায়িত্ব কে নিত তখন? এই দায়িত্ব কি যারা এই যে বিভিন্ন জায়গা থেকে অচেনা অজানা ছেলেমেয়েরা, এই দায়িত্ব কি তারা নিত? এদিকে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে রাঙ্গামাটি লংগদুতে আলোচনা সভা হয়েছে। দুপুরে লংগদু সেনা জোনের আয়োজনে এই সভা হয়। এতে বক্তারা পার্বত্যাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন, পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দেন। সম্প্রীতি নষ্টকারী অপতৎপরতা রুখে দিতে প্রশাসন, সেনা সদস্য ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন আলোচকরা। সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সবাইকে এক থাকার আহ্বানও জানানো হয়। পাহাড়ের জুম্ম জনগোষ্ঠীর ওপর রাষ্ট্রীয় বাহিনীর গুলির বিচার দাবি করেছে আদিবাসী শিক্ষার্থীরা। পাশাপাশি সংঘবদ্ধ ধর্ষণকারীদের গ্রেফতার ও বিচারের দাবিও করে তারা। বিকালে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে আদিবাসী শিক্ষার্থীরা পাহাড়িদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগ করা হয়। এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। তাদের অভিযোগ, যেখানে রাষ্ট্রীয় বাহিনীর দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা দেয়া, সেখানে তারা উল্টো গুলি করছে। শিক্ষার্থীরা বলেন, এক দেশে 2 ধরনের শাসন ব্যবস্থা চলতে পারে না। এই নৃশংস হত্যা, এই যে নিরীহ মানুষদের উপর অত্যাচার, এই যে জুলুম করা হচ্ছে, তার শোধ কিন্তু একদিন দিতে হবে। এই খুনের দায় রাষ্ট্রকে নিতে হবে। আমার ভাই যতজন মারা গেছে, সেই ভাইদের রক্তের জবাব দিতে হবে রাষ্ট্রকে। গণমাধ্যমগুলোতে মানে খাগড়াছড়ির একটা ছবিও নাই, গুইহাটির একটা ছবিও নাই। গণমাধ্যমগুলোর বদলে সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এটার পক্ষে কনসেন্ট উৎপাদন করা হচ্ছে। গণমাধ্যম এখনো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে বলে মনে করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তিনি বলেন, এসবই নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐকমত্যের ওপর। রাজধানীতে গণমাধ্যম নিয়ে এক গোলটেবিল আলোচনায় এই কথা বলেন তথ্য উপদেষ্টা। অন্য আলোচকদের দাবি, তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকার ব্যর্থ।
খুবই ইম্পর্টেন্ট, সব দলের মধ্যে ইম্পর্টেন্ট। সিডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা, রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি শীর্ষক আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে তথ্য উপদেষ্টা, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক দলের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা অংশ নেন। অথবা যদি সরকারের কোনো বিশেষ মন্ত্রণালয় সাংবাদিক সুরক্ষায় কোনো সরকারি পদক্ষেপ নেয় না, বরং গণমাধ্যমকে নিজ স্বার্থে ব্যবহার করে, এমন দাবি আলোচকদের। তারা বলেন, বিগত সরকারের আমলে গণমাধ্যমে যে অনিয়ম ছিল তা থেকে মুক্ত করার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা করেনি। গণমাধ্যমের প্রধান শক্তি হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, কিন্তু আমাদের গণমাধ্যমের একাংশের বা বৃহৎ অংশের ব্যতিক্রম তো অবশ্যই আছে। এখন যে ইউনিয়নগুলো আছে, এখন যে প্রেস ক্লাব আছে, এই ইউনিয়ন, এই প্রেস ক্লাব আমাকে রিপ্রেজেন্ট করে না। মত প্রকাশের ব্যাপারে এবং মুক্ত সাংবাদিকতার ব্যাপারে তারা কি করবেন সেটা স্পষ্ট করা উচিত ইশতেহারে। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কখনোই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে না বলেও মনে করছেন আলোচকরা। ফ্যাসিবাদ কায়েমের দায় এড়াতে পারে না মিডিয়াও। নির্বাচনকালীন সময় সংবাদপত্রে কিন্তু প্রকৃতপক্ষে তাদের একটা পরীক্ষা দেওয়ার সুযোগ এসেছে নতুন করে। এই ফ্যাসিবাদ কায়েম করার পিছনে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে মিডিয়া। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ রাজনৈতিক দলগুলোকে মত প্রকাশের স্বাধীনতায় বাধা না দেওয়ার আহ্বান জানান। রাজনৈতিক দলগুলোকে যে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা যে এখানে এসেছেন, তাদের কথা শুনেছি, সেজন্য তাদেরকে ধন্যবাদ যে তারা অঙ্গীকার করেছেন যে তারা সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেবেন। মতামত এবং সংবাদ এই দুয়ের মধ্যে ফারাক করতে হবে, সংবাদটা যেন নিরপেক্ষ হয়। তথ্য উপদেষ্টা বলেন, 5 আগস্টের পরে বিএনপি ও জামায়াত ভাগবাটোয়ারা করে প্রশাসন দখল করেছে, আর আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে মিডিয়াকে ফ্যাসিস্ট মুক্ত করা সম্ভব নয়। এখানে আরো বাকি 18-20 জন উপদেষ্টা 8 আগস্ট থেকে এসে বসে উনি ভেবে বলছেন যে উনি কি করবেন। এখন আমি আমার দায়িত্বই নেওয়া হয়েছে এমন সময়ে, এবং আমি বললাম আমি জানি না আমার গতি কখন থাকবে, আমি আজকেও জানি না কালকে নামতে হবে কিনা। তো আমার কাছে 2-3 মাস হয়তো নাই, কিন্তু আমরা শুরু করে দিয়ে যাবো, 2-3 মাসের ভিতরে এটা হয়ে যাবে। সাংবাদিকতা সুরক্ষা আইনটা যে কোনো মূল্যে আমরা করব। যে আপনার পরবর্তী সরকারের অপেক্ষায়, সবাই আমলারা পরবর্তী সরকারের অপেক্ষায়, বিজনেসম্যানরা পরবর্তী সরকারের অপেক্ষায়। এই পরিস্থিতিতে আমাদের জন্য কাজটা আমাদের জন্য কঠিন করে ফেলা হয়েছে। আওয়ামী লীগকে আপনি আওয়ামী লীগের যে প্রশাসনিক কাঠামো, এটাকে আপনি বদল করতে হলে ওখানে তো লোক লাগবে, আপনি তো এটা খালি রাখতে পারেন না। ফলে এটা হয়েছে এরকম যে এটা যে স্পষ্টভাবে যে এই দুলি দলে ভাগ হয়েছে এরকম না, আরো অন্যান্য দলের সুবিধা পাইছে। গত 1 মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে যে ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, এবং আমি আপনাদেরকে বলি ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিয়েছে গত 1 মাস। কাজ স্লো হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো চাইলে অন্তর্বর্তী সরকারের যাত্রা আরো সহজ করতে পারত মন্তব্য করে এই উপদেষ্টা অভিযোগ করেন, বরং নিজেদের ভাগবাটোয়ারা নিয়ে দলগুলো সরকারকে অসহযোগিতা করছে। আমরা যখন ক্ষমতা আসলাম, দায়িত্ব নিলাম, তখন বিএনপি জামাতের লোকরা এসে বললো কি একটু যে ফেয়ার হইতে হবে। তো বিসি নিয়োগ হইল 10 জন বিএনপির, 3 জন জামাতের হইল। তারপরে ধরেন আরো এরকম জামাতের যদি বিসি না হয় প্রবিসিটা জামাতের হইল, অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইল। তো এগুলো আমার চোখের সামনে ঘটছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে, ওনারা 4 মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল। এবার ডিসেম্বর থেকে শুরু হইল অসহযোগ। গণমাধ্যম মালিকদের ব্যবসায়িক স্বার্থ থেকে সরে আসার আহ্বানও জানান তথ্য উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরে এই দেশের ভবিষ্যৎ নির্ভর করতেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু ও হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এদিকে ব্যালট পেপার নিয়ে যেসব প্রশ্ন উঠেছে তা যৌক্তিক হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন খতিয়ে দেখতে পারে বলে মন্তব্য করেছেন ডাকসুর জিএস ফরহাদ হোসেন। আমরা কয়েকটা পর্যবেক্ষণ ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপা নিয়ে বিতর্কের ব্যাখ্যা দিতে মূলত এই সংবাদ সম্মেলন। উপাচার্য জানিয়েছেন, প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হয়। দ্রুততম সময়ে কাজ শেষ করতে তাদের সহযোগী ভেন্ডর কর্তৃক নীলক্ষেতে ছাপানো ব্যালটের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কিছু জানানো হয়নি। ডাকসুর নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি করেন উপাচার্য। আমরা অভিযোগগুলোকে প্রথম ক্লাস্টারিং করেছি, 48টি ক্লাস্টারিং করে যে অভিযোগগুলো ছিল খুব স্পেসিফিক কিছু
নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক, এটা তারই অভিযোগ, তাকে উত্তর দেওয়া দরকার। এরকম অভিযোগ আমরা 69 ধারায় আমাদের গঠনতন্ত্রের 69 বিধি অনুযায়ী আমরা তাকে ব্যক্তিগত পর্যায়ে উত্তর দিয়েছি। সিসিটিভি ফুটেজ দেখার যে অধিকার কিংবা আমাদের ভোটার সিগনেচার সহ ভোটার তালিকা দেখার অধিকার, এই বিষয়গুলো আমরা বিজ্ঞপ্তি আকারে সর্বসাধারণের জন্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশব্যাপী পূজার নিরাপত্তা ইস্যুতে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ডাকসু ভিপি, জেএস সহ 5 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে তারা বলেন, বিগত সময়ে পূজা মণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের বিচার হয়নি। এসব বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য ও তোফাজ্জল হত্যার দ্রুত বিচার দাবি করেন ডাকসু নেতারা। এ সময় ডাকসুর ব্যালট বিতর্ক নিয়েও কথা বলেন নেতারা। আমাদের ক্যাম্পাসের আশেপাশে যে মন্দিরগুলো আছে, পূজা মণ্ডপ যেগুলো আছে, ওখানকার কমিটির সাথে আমরা বসেছি এবং যে কনসার্নগুলো এসেছে সেই কনসার্নগুলো আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানানোর জন্য আজকে মূলত এসেছি। আমরা বলেছি সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী করা, পূজা মণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা করা এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে ইন্টেলিজেন্স আছে তাদের উপস্থিতি বাড়ানো। যে কোনো কনসার্ন থাকলে সেই কনসার্ন আসাটা তাদের ডেমোক্রেটিক রাইটস, আবার সেই কনসার্নটা ভ্যালিড হওয়াটাও গুরুত্বপূর্ণ। ভ্যালিড কনসার্নের রিপ্লাই আসাটা জরুরি। সুতরাং ইউনিভার্সিটিকে আমরা অনুরোধ করেছিলাম ভ্যালিড প্রত্যেকটা কনসার্ন ওনারা অ্যাড্রেস করে এবং আনঅ্যাড্রেসড কোনো কোয়েশ্চেন না থাকে, সেই অনুযায়ী ওনারা আশা করছি অলরেডি সবাই রিপ্লাই দিয়েছে। না দিয়ে থাকলে সেটা আমরা আবার কনসার্ন জানাবো। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দুর্গাপূজা ঘিরে সক্রিয় জাল টাকার বেশ কয়েকটি চক্র। শনিবার রাতে রায়বাজার দুর্গা মন্দির এলাকা থেকে 1,45,000 টাকার সমমূল্যের জাল নোট সহ পলাশ নামে একজনকে হাতে নাতে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। এর আগেও জাল টাকা সহ আটক হয়েছে এই ব্যক্তি। সবগুলো 1,000 টাকার কড়কড়া নতুন নোট, দেখে বুঝার উপায় নেই এর সবই জাল। গভীরভাবে পরখ করেও পাওয়া গেল না খুঁত। জলছাপ, সিকিউরিটি থ্রেড, চকচকে 1000 লেখা সংখ্যা, এমনকি আলো ফেললে ফুটে উঠছে বাংলাদেশ ব্যাংক লেখাও। বলতে গেলে বাংলাদেশ ব্যাংকের প্রচলিত 1000 টাকার নোটে জাল নোট প্রতিরোধের জন্য সিকিউরিটি ফিচারের প্রায় সবই আছে এতে। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত 11:15টার দিকে রায়েরবাজার দুর্গা মন্দির এলাকায় জালনোট দিয়ে কেনাকাটা করার সময় 1,45,000 টাকার সমমূল্যের জালনোট সহ জীবন আহমেদ পলাশ নামের একজনকে আটক করেছে পুলিশ। আসন্ন দুর্গাপূজাকে ঘিরেই সক্রিয় হচ্ছে জালনোটের এসব চক্র, বলছে পুলিশ। রায়েরবাজার এলাকা হতে 1,45,000 টাকা সমমূল্যে একটা জাল নোট উদ্ধার হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাল নোটের কারবার নিয়ে অকপটে স্বীকারও করল পলাশ। বললেন, বসিলা ব্রিজের অপর পাশ অর্থাৎ কেরানীগঞ্জ থেকে সংগ্রহ করেছিলেন 1.5 লাখ টাকার জাল নোট। একজন কাছ থেকে নিয়ে আসছি, এই যে দোকানে ভাঙা আর কি, সে টাইমে অ্যারেস্ট হয়েছে। বসিলা ব্রিজের ওই পারে কারখানা আছে। জি, কারখানা মানে আমি যার কাছ থেকে নিয়ে এসেছি তার তো অবশ্যই কারখানা আছে। কতদিন ধরে করছেন আপনি? আমি এখন এই 3 মাসের মতো হচ্ছে। আগে করতাম, এটা ছেড়ে দিচ্ছি। আমি এক প্যাকেট করে নিয়ে আসি। এর আগেও বেশ কবার জালনোট সহ আটক হয়েছিলেন এই পলাশ। জামিনে বের হয়ে একই কাজে লিপ্ত হন বারবার। আসন্ন যে পূজা রয়েছে সেই পূজাকে লক্ষ্য করে একটি চক্র এই জাল টাকাগুলো নিয়ে নতুনভাবে মাঠে নেমেছে। কাজেই যারা পুজোয় আনন্দ আয়োজনে ব্যস্ত হতে যাচ্ছেন তাদেরকে একটু সতর্ক হতে হবে, সাবধান হতে হবে যে হুট করে কোনো জায়গায় আপনি টাকা পাচ্ছেন অথবা খরচ করতে যাচ্ছেন, আপনার হাতে কেউ জাল টাকা ধরিয়ে দিল কিনা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বরিশালের বাকেরগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, জমি জমা নিয়ে বিরোধের জেরে সোহেল খানকে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার কবাই এলাকায় ঘটনা ঘটে। স্বজনরা জানায়, গত বছর সোহেলের জমি লিজ নিয়ে তরমুজ চাষ করে স্থানীয় শাহিন হাওলাদার। তবে পাওনা পরিশোধ না করায় এবছর জমি লিজ না দিয়ে নিজেই ওই জমিতে চাষাবাদ করেন সোহেল।
এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। গতরাতে সোহেলকে বাসায় ডেকে নেয় শাহিন, পরে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের। তবে অভিযুক্ত শাহিনের দাবি, গতরাতে সোহেল সহ 15 থেকে 16 জনের ডাকাত দল তার বাড়িতে হানা দেয়। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে সোহেলকে আটক করে, পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়। দুর্গাপূজায় যে কোনো অঘটনের ক্ষেত্রে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে পূজা মণ্ডপের জন্য উপহার বিতরণকালে কথা বলেন তিনি। এবার জেলার শতাধিক মণ্ডপে অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জেলা বিএনপি সভাপতি খোকন আরও বলেন, যে কোনো সংকট মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবার হজ যাত্রীদের জন্য বিমান ভাড়া 12,990 টাকা কমিয়ে 1,54,000 টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় 12,990 টাকা কম। বিকেলে হজ প্যাকেজ ঘোষণার সময় এই তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সরকারি ব্যবস্থাপনায় 2026 সালের হজ যাত্রীদের জন্য 3টি প্যাকেজ ঘোষণা করা হয়। বিশেষ প্যাকেজে 6,90,597 টাকা, সুলভ প্যাকেজে 5,58,881 টাকা, সাশ্রয়ী প্যাকেজে 4,67,167 টাকা। উপদেষ্টা জানান, বেসরকারি ব্যবস্থাপনায়ও একটি প্যাকেজ রয়েছে, সেখানে খরচ পড়বে 5,09,185 টাকা। হজ নিবন্ধন সম্পর্কে উপদেষ্টা জানান, 27 জুলাই 2025 থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা 12 অক্টোবর 2025 সালের মধ্যে শেষ হবে। 8 ফেব্রুয়ারি 2026 থেকে হজের ভিসা কার্যক্রম শুরু হবে এবং 18 এপ্রিল 2026 প্রথম হজ ফ্লাইট শুরু হবে। গত বছর বিমান ভাড়া ছিল 1,67,820 টাকা। এবছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে 1,54,830 টাকা। অর্থাৎ এবছর হজ যাত্রী প্রতি বিমান ভাড়া 12,990 টাকা। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে হ্রাসকৃত ভাড়া আরও কমানোর বিষয়ে তৎপরতা চলমান রয়েছে। বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার 54 বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী। মুক্তিযুদ্ধ চলাকালে জন্ম নেওয়া বিমান বাহিনী এই দিনটিকে বিমান বাহিনী দিবস হিসেবে পালন করে থাকে। দেশগায়ে ঘাঁটি বাসারে সকল সদস্য ও প্রাক্তন বিমান বাহিনী প্রধানগণের উপস্থিতিতে সমন্বিত প্রীতিভোজের আয়োজন করা হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিমান বাহিনীর সকল সদস্যদের দেশবাসীর উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিমান বাহিনীর সকল ঘাঁটি, ইউনিট ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কন্টিনজেন্টগুলোতে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। মসজিদগুলোতে হয় দোয়া মোনাজাত। আমরা সবাই অবগত আছি যে দেশের সার্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে গত 4 বছর যাবৎ বিমান কেনার জন্য সরকারি অর্থ বরাদ্দের খাতটি বন্ধ রাখা হয়েছে। এটা খুলে দেওয়া সাপেক্ষে আগামী 1-2 বছরের মধ্যেই আমরা আমাদের পরিকল্পনার বেশিরভাগ বাস্তবায়ন করতে পারব বলে বিশ্বাস করি। আমাদের লক্ষ্য আকাশপথের সার্বভৌমত্ব অটুট রাখা। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে, জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। দুপুরে ময়মনসিংহে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ে কর্মশালা হয়। সেখানে উপদেষ্টা বলেন, মুক্ত জলাশয়ে মাছ চাষের নামে তাকে জমি ইজারা দেওয়া যাবে না। যারা মৎস্য ব্যবস্থাপনায় অভিজ্ঞ তাদেরই জমি ইজারা দেওয়ার পরামর্শ দেন ফরিদ আক্তার। মাছের প্রজনন পরিবেশ ঠিক রাখতে প্রজনন ক্ষেত্রগুলোতে ট্যুরিজম নিয়ন্ত্রণ করার কথাও বলেন উপদেষ্টা। পুলিশের চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি সহ নানা অনিয়মের প্রতিবাদ ও মহাসড়কে বাধাহীন চলাচলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। দুপুরে গাজীপুরের নাওজের এলাকায় সড়ক অবরোধের কারণে সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সিএনজি চালকদের অভিযোগ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চালাতে গিয়ে নানা হয়রানির শিকার হচ্ছেন তারা। পুলিশ অন্যায়ভাবে গাড়ি আটকে প্রতিনিয়ত মামলা দায়ের করছে বলেও অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। খবর পেয়ে পুলিশ ও শ্রমিক নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সিএনজি চালকরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।
এনআরবি ব্যাংক পিএলসি গ্রাহকদের জন্য দুটি নতুন সেবা এনআরবি প্রতিদিন ও অটো ফিক্সড লোন চালু করেছে। ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে হয় এর উদ্বোধন। এনআরবি প্রতিদিন হলো দেশের প্রথম দৈনিক মুনাফা ভিত্তিক স্মার্ট ব্যাংকিং সেবা, যা মূলত ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোর জন্য তৈরি। এই সেবার মাধ্যমে প্রতিদিনের মুনাফা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে। অন্যদিকে অটো ফিক্সড লোন পণ্যটি বিশেষভাবে প্রি রেজিস্টার্ড বা সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয়ের জন্য তৈরি। এই লোন সুবিধার মাধ্যমে গ্রাহকরা সহজ শর্তে ব্যবহৃত গাড়ি ক্রয়ের সুযোগ পাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তারেক রিয়াজ খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নারায়ণগঞ্জের ফতুল্লায় 2000 মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে বিএনপি। সকালে উপজেলার পিটিআই ভবনে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য শাহ আলম সহ জেলা উপজেলার নেতাকর্মীরা। ক্যাম্পে 16 জন বিশেষজ্ঞ ডাক্তার দিনভর চিকিৎসা সেবা প্রদান করেন। উদ্যোক্তাদের মধ্যে আফিয়া জালাল ফাউন্ডেশন ও জান্নাহা ফাউন্ডেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিএনপি নির্বাহী কমিটির সদস্য শাহ আলম জানান, শুধু মিছিল মিটিং নয়, তারেক রহমানের নির্দেশ হলো ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছানো। বগুড়ায় আকিজ এগ্রো অ্যান্ড লাইভস্টক লিমিটেডের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির অত্যাধুনিক ফ্যাক্টরি উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিনী উম্মি মনোয়ারা বেগম। আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন ও তার পরিবার। প্রযুক্তি নির্ভর এই ফ্যাক্টরিতে দেশের সবচেয়ে উন্নত স্বয়ংক্রিয় মশলা উৎপাদন ইউনিট স্থাপন করা হয়েছে, যার উৎপাদন ক্ষমতা প্রতি ঘন্টায় 500 কেজি। কোনো রকম হাতে ছোঁয়া ছাড়াই অটোমেটিক মেশিনে তৈরি হবে গুঁড়া মশলা। কর্মকর্তারা জানান, কৃষকদের সাথে সরাসরি কাজ করে ফসলের প্রতিটি ধাপে গুণগত মান নিশ্চিত করছে আকিজ এগ্রো, সরবরাহ করছে ভেজাল মুক্ত ও মানসম্মত খাদ্যপণ্য। এক দশক পর ইরানের ওপর পুনর্বহাল হলো জাতিসংঘের নিষেধাজ্ঞা। রোববার থেকে কার্যকর হয়েছে সিদ্ধান্ত। উত্তেজনা না বাড়িয়ে ইরানের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। যৌথ বিবৃতিতে 3 দেশ জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি বিস্তার ঠেকাতে এছাড়া আর কোনো পথ ছিল না তাদের। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের অর্থ কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হওয়া নয়। নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তকে অন্যায্য, অযৌক্তিক এবং অবৈধ বলে তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মাত্র 12 ঘন্টায় ইউক্রেন জুড়ে প্রায় 650 ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে 568টি ড্রোন ও 43টি মিসাইল ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন সেনারা। সবচেয়ে বেশি হামলা শিকার হয়েছে রাজধানী কিয়েভ। এছাড়া মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে জাপোরিজিয়া, সামি, মাইকোলেইভ, ওডেসা সহ আরও কয়েকটি অঞ্চলে। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, একটি হাসপাতাল, বেশ কয়েকটি কারখানা ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাণ গেছে অন্তত 4 জনের, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ইউক্রেনের লাগাতার হামলার জেরে দক্ষিণ পূর্বাঞ্চলের 2টি শহরের আকাশসীমা বন্ধ করতে বাধ্য হয়েছে পোল্যান্ড। দর্শক, এখানেই শেষ করছি আজকে সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।